আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একটা সময় পুরো দেশকে রীতিমতো নাড়িয়ে দিয়েছিল। আসলে আমরা দেখব কিভাবে আধুনিক ফরেনসিক বিজ্ঞান বাংলাদেশের একটা 10 বছরের পুরনো একেবারে থমকে থাকা কোল্ড কেসে নতুন করে প্রাণ ফিরিয়ে এনেছে। বিজ্ঞান কিভাবে জট পাকানো রহস্যের সমাধান করে সত্যকে আলোটে নিয়ে আসে, এটা তারই একটা জ্যান্ত উদাহরণ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় ঢোকা যাক। পুরো ঘটনার শুরুটা 2016 সালের একটা বিশাল ট্র্যাজেডি দিয়ে। ১৯ বছর বয়সী একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রাইভেট পড়াতে গিয়ে আর বাড়ি ফিরলেন না। এরপর ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাস এলাকার একটা ঝোপের ভেতর থেকে উদ্ধার হলো তার মৃতদেহ। বোঝাই যাচ্ছে এই মর্মান্তিক ঘটনা শুধু একটা পরিবারকেই পথে বসায়নি, পুরো সমাজকে গভীরভাবে নাড়া দিয়েছিল। এই খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই দেশ জুড়ে একেবারে প্রতিবাদের ঝড় ওঠে। ভিকটিম ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী, আর সাথে দারুণ একজন থিয়েটার কর্মী। বাবা ছিলেন ক্যান্টনমেন্ট বোর্ডের সাধারণ একজন কর্মচারী। এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের কলেজ ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়ে যায়। সোশ্যাল মিডিয়াতেও হ্যাশট্যাগ আর বিচারের দাবিতে রীতিমতো তোলপাড়। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদই বুঝিয়ে দিয়েছিল যে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত সবার কাছে ঠিক কতটা জরুরি। পর্ব ১, থমকে যাওয়া তদন্ত এবং দীর্ঘ অপেক্ষার শুরু। তদন্তের একদম শুরুর দিকটা কতটা গোলমেলে ছিল তা এই স্লাইডটা দেখলেই বুঝবেন। প্রথম ময়নাতদন্ত হলো চট্টগ্রাম মেডিকেল কলেজে, আর রিপোর্ট কি এলো? ধর্ষণ বা হত্যার কোনো প্রমাণই নাকি পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই এই রিপোর্ট দেশজুড়ে একটা তীব্র বিতর্কের জন্ম দেয়। মানে এটা কিভাবে সম্ভব, তাই না? এরপর হাইকোর্টের নির্দেশে কুমিল্লা মেডিকেল কলেজে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হলো, আর এবার সুস্পষ্টভাবে যৌন নির্যাতনের প্রমাণ বেরিয়ে এলো। এই যে একটা বিশাল বৈপরীত্য, এটা শুধু তদন্তকারীদেরই নয়, পুরো সিস্টেমের নির্ভরযোগ্যতাকেই একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। এরপর ২০১৬ সালের মে মাসে একটা ছোট অগ্রগতি হয়। সিআইডির ক্রাইম ল্যাবে ডিএনএ পরীক্ষায় ভিকটিমের কাপড়ে ৩ জন পুরুষের বায়োলজিক্যাল এভিডেন্স বা বীর্য শনাক্ত হয়। তদন্তের খাতিরে বেশ কিছু সামরিক কর্মীকে সে সময় জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। কিন্তু এরপর কি হলো? ৪ যন্ত্রণাদায়ক বছর পেরিয়ে গেল, আর তদন্তে দৃশ্যত কোনো অগ্রগতিই নেই। সব যেন থমকে আছে। শেষমেশ ২০২০ সালের অক্টোবরে এসে মামলাটি পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে হস্তান্তর করা হয়। এখন স্বাভাবিকভাবেই একটা খুব জরুরি প্রশ্ন মাথায় আসে। যে মামলাটায় সাধারণ মানুষের এতটা নজর ছিল, রাস্তায় এত আন্দোলন হল, সেই মামলাটা কেন 10টা দীর্ঘ বছর ধরে এভাবেই পড়ে থাকল? আসলে সমস্যাটা কোথায় ছিল? পর্ব ২, পদ্ধতিগত চ্যালেঞ্জ এবং ফরেনসিক ব্যবস্থায় বাধা। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই ২০২৫ সালের মে মাসে প্রকাশিত আরএসআইএস ইন্টারন্যাশনালের একটা দারুণ একাডেমিক গবেষণার খোঁজ মেলে। এই গবেষণাটি বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাঠামোগত দুর্বলতা আর পদ্ধতিগত বাধাগুলোর একটা নিখুঁত চিত্র আমাদের সামনে তুলে ধরেছে। গবেষণা থেকে পাওয়া এই বাধাগুলো বেশ ইন্টারেস্টিং। প্রথমত, আধুনিক ও সুসজ্জিত ল্যাবের তীব্র সংকট। দ্বিতীয়ত, ডিএনএ বা ডিজিটাল ফরেনসিকের মতো বিষয়গুলোতে বিশেষজ্ঞ কর্মীর মারাত্মক অভাব। আর তার উপর আছে সেই মান্ধাতার আমলের তদন্ত পদ্ধতির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা। এর সাথে যদি আদালতের মামলার পাহাড়সম জট আর ১৮৭২ সালের পুরনো সাক্ষ্য আইনের কথা ধরি, তাহলেই বুঝতে পারবেন কেন আধুনিক বিজ্ঞানের সাথে আমাদের সিস্টেম তাল মেলাতে হিমশিম খাচ্ছে। এই সব কিছু মিলে যে কোনো জটিল প্রমাণ প্রসেস করার ক্ষেত্রে একটা বিশাল দেওয়াল তৈরি করে দেয়। পর্ব ৩, তদন্তের রূপান্তর এবং বিজ্ঞানের আশীর্বাদ। তবে মজার ব্যাপার হলো, ওই একই একাডেমিক গবেষণা আমাদের একটা আশার আলো দেখিয়েছে। ডিএনএ প্রোফাইলিংয়ের মতো আধুনিক বিজ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারলে এই পুরো সিস্টেমটাই পাল্টে ফেলা সম্ভব। ডিএনএ প্রোফাইলিং আসলে কি? এটা হলো চূড়ান্ত এক সত্যকথক। এখানে ভুল মানুষের সাক্ষ্য বা জোর করে আদায় করার স্বীকারোক্তির কোনো জায়গা নেই। এটা বৈজ্ঞানিকভাবে ১০০% নিশ্চিত করে বলে দেয় যে ক্রাইম সিনের প্রমাণের সাথে নির্দিষ্ট কোনো ব্যক্তির যোগসূত্র আছে কি নেই। তাহলে সমাধানটা কি দাঁড়াচ্ছে? খুব সিম্পল। অত্যাধুনিক আঞ্চলিক ফরেনসিক ল্যাব তৈরি করা, স্পেশালাইজড ট্রেনিংয়ের ব্যবস্থা করা, আর আধুনিক বৈজ্ঞানিক প্রমাণকে আইনি কাঠামোতে বাধ্যতামূলক করা। এসব করা হলে একটা উন্নয়নশীল বিচার ব্যবস্থাও বছরের পর বছর জমে থাকা মামলার জট থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবে। সঠিক বিজ্ঞান আর আধুনিক আইন একসাথে কাজ করলে যে ম্যাজিক হয়, এটা তারই প্রমাণ। পর্ব ৪, ১ দশক পর সাফল্য এবং তদন্তের নতুন গতি। চলুন এবার দেখি কিভাবে এই ফরেনসিক বিজ্ঞানের আশীর্বাদেই ২০২৬ সালের শুরুতে এসে আলোচিত ওই হত্যা মামলাটিতে নতুন করে গতির সঞ্চার হল। এই টাইমলাইনটা একটু খেয়াল করুন। ২০১৬ সালের সেই ট্র্যাজেডি,
তারপর বছরের পর বছর নৈরাশ্যজনক নীরবতা, এরপর হঠাৎ 2026 সালের বৈজ্ঞানিক সাফল্য। পিবিআই দায়িত্ব নেওয়ার পর আদালতের অনুমতি নিয়ে সন্দেহভাজনদের ডিএনএ ক্রস ম্যাচিংয়ের উদ্যোগ নেওয়া হয়, আর অবশেষে 2026 সালের মে মাসে ল্যাব থেকে এমন কিছু তথ্য বেরিয়ে আসে যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। 10টা বছর সময় লেগেছে। ওই অন্ধকার রাতে ক্রাইম সিন থেকে যে প্রমাণগুলো সংগ্রহ করা হয়েছিল সেগুলোর মর্ম উদ্ধার করতে একটা দেশের ফরেন্সিক অবকাঠামোর পুরো 10 বছর লেগে গেল। তবে হ্যাঁ, বিজ্ঞান অবশেষে এই দীর্ঘ সময়ের ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। এই যে ডিএনএ ম্যাচিংয়ের মতো একটা সলিড বৈজ্ঞানিক প্রমাণ, ঠিক এর ওপর ভিত্তি করেই প্রথম সন্দেহভাজন হিসেবে পিবিআইয়ের হাতে গ্রেফতার হন সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান। এখানে একটু বলে রাখা দরকার, ঘটনার সময় তিনি ওই কুমিল্লা সেনানিবাসেই কর্মরত ছিলেন। এবার দেখুন কিভাবে রহস্যের শেষ টুকরোগুলো এক জায়গায় মিলছে। ডিএনএ ল্যাবের নতুন রিপোর্ট বলছে ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত মোট 4 জন পুরুষের ডিএনএ ট্রেস শনাক্ত করা হয়েছে। এই 4 জনের মধ্যে হাফিজুর রহমান ছাড়াও অবসরপ্রাপ্ত সামরিক কর্মীসহ আরও কয়েকজন সন্দেহভাজন এখন তদন্তের জালে। ফরেন্সিক বিজ্ঞানের এই নিরপেক্ষ আর নিখুঁত প্রয়োগ দীর্ঘ 1 দশক পর একটা পরিবারের সামনে ন্যায় বিচারের প্রথম একটা বাস্তব ঝলক এনে দিয়েছে। এটা কিন্তু মোটেও ছোট কোনো ব্যাপার নয়। এই পুরো ঘটনাটা আসলে অনেক বড় একটা সত্যকে আমাদের সামনে নিয়ে আসে। একবার ভাবুন তো, যদি সঠিক সময়ে আমাদের ফরেন্সিক অবকাঠামো আর বৈজ্ঞানিক সরঞ্জামগুলোতে এই ইনভেস্টমেন্টটা করা হতো, তাহলে এরকম আরও কত ভুলে যাওয়া ধুলো পড়া কোল্ড কেস খুব সহজেই সলভ করা যেত, তাই না? বিচার পাওয়ার অধিকার সবারই আছে, আর আধুনিক বিজ্ঞান সেই অধিকার নিশ্চিত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। আজকের বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি।